আসসালামু আলাইকুম। হুম। ওকে, নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমাকে? তো দেখো, তোমাদের সংখ্যা তো আজকেও কম। ওকে, চলো আমরা শুরু করি। ক্লাসে হয়তো বা পরে আরো অনেকে জয়েন করবে। দেখো, আমরা আমরা পড়ছিলাম হচ্ছে টিএস এলিয়ট থেকে। সাজেশনটা বের করি। এটা হচ্ছে সাজেশন আমাদের। হুম, এটাতে আমরা গতদিনে এটা পড়েছিলাম এবং এটার একটা ইজি ইজি প্রশ্নের উত্তর আমার দেওয়ার কথা ছিল। তো আমি করেছি, শেয়ার করা হয়নি। আজকের সাথে আমি শেয়ার করে দেবো। তোমরা এই একই নামে থাকবে, তোমরা এটা ডাউনলোড করে নাও। মানে গতদিনে যেটা পড়াইছি সেটাও আছে, এর সাথে উপরে আবার এই প্রশ্নটার ইজি একটা ভার্সন আছে। তো দুইটা মিলে তোমরা অ্যান্সার করতে পারবা। আর আজকে আমরা এই প্রশ্নটা পড়বো এবং এটারও আমি নোট দিয়ে দেবো যদি সম্ভব হয়। সময় হতে হবে না, তো কারণ এই প্রশ্নগুলো একটু কঠিন। তো যার জন্য আমরা আজকে এইটা পড়বো আর এটা নোট দিয়ে দেবো এবং আজকে এইটা শেষ করে ফেলবো। মেটাফিজিক্যাল পোয়েটস আজকে শেষ। সামনের দিনে হবে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। এইটার যে লেকচার শিট, যে ভিডিওগুলো আছে ক্লাসের, ওইগুলো আমি তোমাদেরকে শেয়ার করে দেবো আজকে রাতেই। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা হয়তো খেয়াল করেছো অলরেডি, যে তোমাদের সিনিয়রদের কিন্তু ইয়ে হচ্ছে, ভাইভা হচ্ছে। তো ভাইভা গুলো তোমরা তাদের থেকে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করো এবং তাদের কার কাছ থেকে কি এগুলো একটু শুনো, হ্যাঁ। আর তারপরেও যদি ওগুলো শুনতে অনেকের সাথে অনেক সময় দেখা যায় যে যোগাযোগ থাকে না, তো সেক্ষেত্রে তোমরা আমাদের এই ওয়েবসাইটেও আসতে পারো। আমাদের ওয়েবসাইট থেকে গত বছরের ভাইভাতে কার কি এক্সপিরিয়েন্স তোমরা এখান থেকে দেখতে পাওয়া যায়। মোবাইলে যদি এরকমটা থাকে, তাহলে মোবাইলে এরকম ঢোকার পরে এখান থেকে ক্লিক করে এই যে ভাইভা ভর্সি, এখানে ক্লিক করবা। ক্লিক করলে এই যে এখানে চলে আসবে গতবারে দেখো যারা ভাইভা দিয়েছিল তাদের কি ধরনের কোশ্চেন করেছিল, এটা এগুলো। তোমাদের অনেকের মনে হতে পারে এত কোশ্চেন করলো এগুলো মনে থাকে সব? মনে থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে হয়তো আরো কথা হয়েছে, কিন্তু যেগুলো মোটামুটি প্রধান প্রধান সেগুলো মনে থাকে। তো এই দেখো এখানে অনেক দেয়া আছে, এগুলো যদিও গতবারের, এবারের গুলো অনেকে শেয়ার করতেছে, ওগুলো আমি এখানে শেয়ার করব। তো মোটামুটি একই, এই জন্য তোমরা এগুলো এগুলো যদি পড়ো, যে ভাইবার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কোশ্চেন করে, তো এখান থেকে আইডিয়া পাবা। তোমরা এটা একটু দেখো। আমাদের ওয়েবসাইটে আছে ভাইবা বসি নামে মেনুতে, হ্যাঁ। ওকে, তো চলো আমরা এখানে দেখি। আমাদের প্রশ্নটা হলো, আজকে যেটা পড়বো সেটা এটা: হাউ ডাজ এলিয়ট প্রেইজ ডান্স এবিলিটি টু ইউনিফাই দ্য ইন্টেলেকচুয়াল থটস অ্যান্ড সেন্সেশন অফ ফিলিংস। মানে আমাদের যে আবেগ অনুভূতি সেটা এবং এর সাথে ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীদের চিন্তা ভাবনা বা জ্ঞান ভিত্তিক যে চিন্তা, এই দুইটাকে, অর্থাৎ আবেগ এবং জ্ঞান, এই দুইটাকে আমাদের জন ডান কিভাবে মিশ্রণ করলেন, কিভাবে এক জায়গায় করলেন, সেটা আমরা দেখবো। তো চলো আমরা এই প্রশ্নটা পড়ি। প্রশ্নের উত্তর হচ্ছে এটা: হাউ ডাজ, ও না, এটা তো না। আচ্ছা, এইটা এইটা প্রশ্ন, এটা এটা দুইটা উত্তর আছে। এই যে ওপরের এটা ইজি, আর নিচেরটা একটু কঠিন। তো আমি তোমাদেরকে ওই যে বললাম যে সবাইকে নিচেরটাও পড়তে বলবো। নিচেরটা এটা গতবারের, একটু কঠিন, তাই এবার একটা ইজি করেছি। তো এটা গতবার একটু কঠিন ছিল। তো চলো আমরা এটা পড়ি। এটা পড়লে একটা আইডিয়া পেয়ে যাবা এবং ওই নিচের যে বড়টা আছে ওইটার সঙ্গে এটা দুইটা মিলে একটা ভালো, আমি দেখি সময় আমরা পাবো হয়তো বা আমরা নিচেরটা থেকে কিছুটা আলোচনা করব। তো দেখো এটা: হোয়াই ডাজ এলিয়ট প্রেইজ, কেন এলিয়ট প্রশংসা করলেন ডান্স ক্যাপাবিলিটি, ডান্সের যে সামর্থ্য, টু ইউনিফাই দ্য ইন্টেলেকচুয়াল থটস, অর্থাৎ বুদ্ধিভিত্তিক যে চিন্তা ভাবনা, জ্ঞান, সেটাকে কিভাবে তিনি একত্রিত করলেন
অ্যান্ড দ্য সেন্সেশন অফ ফিলিংস, এবং আবেগ অনুভূতি। হুম। মানে সেন্সেশন তোর অফ ফিলিংস, এত কিছুর দরকার নেই। এক কথায় আবেগের সাথে তিনি জ্ঞানকে কিভাবে মিশ্রণ করলেন, এবং এই মিশ্রণটা যে তিনি করলেন, এইটাকে আবার টিএস এলিয়ট প্রশংসা করেছেন। কিন্তু কেন করেছেন সেটা দেখো। টিএস এলিয়ট অ্যাডমায়ার্ড জন ডান ফর ব্লেন্ডিং কমপ্লেক্স থটস উইথ ডিপ ইমোশনস। জন ডান জন ডানকে আমাদের টিএস এলিয়ট প্রশংসা করছেন। কেন? এই যে তিনি কমপ্লেক্স থট, জটিল চিন্তাভাবনা, জ্ঞান, এগুলোকে তিনি গভীর ইমোশন এর সাথে ব্লেন্ডিং করেছেন, তাই মিক্সচার করেছেন। তাই এলিয়ট বিলিভড ডান কুড টেক ডিফিকাল্ট আইডিয়াস and express them through feelings, making them relatable. এলিয়ট তিনি বিশ্বাস করতেন যে ডান কুড টেক ডিফিকাল্ট আইডিয়া, ডান কঠিন যে আইডিয়াগুলি রয়েছে সেগুলোকে তিনি নিতে পারতেন, অ্যান্ড এক্সপ্রেস দেম, এবং সেগুলোকে তিনি প্রকাশ করতে পারতেন থ্রু ফিলিংস, অর্থাৎ আবেগ দিয়ে, মেকিং দেম রিলেটেবল, এবং এগুলোকে সম্পর্কযুক্তও করতে পারতেন, মানে অন্য কিছুর সাথে সম্পর্কযুক্ত করতে পারতেন, বা আমরা যেটাকে বলতে পারি তোমার প্রাসঙ্গিক করতে পারতেন এক কথায়, বা সেগুলোকে বর্ণনা করা যায় বা আমরা বুঝতে পারি এক কথায়, আমরা আমাদের আমাদের অভিজ্ঞতার সাথে কানেক্ট করতে পারি, সেটাকে বলতেছেন। ডান্স পোয়েট্রি অফেন ডিলস উইথ বোথ দ্য মাইন্ড অ্যান্ড দ্য হার্ট। ডান্সের পোয়েট্রি গুলো প্রায় আমাদের মন এবং হৃদয় দুইটাকেই টাচ করতে পারে, দুইটা নিয়ে ডিল করতে পারে। ইন এলিয়টস ভিউ, দিস ইউনিটি অফ থট অ্যান্ড ফিলিং ওয়াজ রেয়ার অ্যান্ড পাওয়ারফুল। আমাদের এলিয়টের মতে এই যে ইউনিটিটা, থট এবং ফিলিংস এর যে ইউনিটি, এটা একটা রেয়ার জিনিস এবং খুবই পাওয়ারফুল, এটা সচরাচর দেখা যায় না। এই জন্য বলছে এটা একটা রেয়ার এবং অনেক পাওয়ারফুল। ডান্স ওয়ার্ক ইজ ফুল অফ ইন্টেলেকচুয়াল এক্সপ্লোরেশন। ডানের যে কাজগুলি, ডানের যে রাইটিং গুলি, এগুলো ভেতরে ব্যাপক হারে ইন্টেলেকচুয়াল এক্সপ্লোরেশন করেছেন তিনি। মানে এক কথায় জ্ঞান ভিত্তিক বা বুদ্ধিভিত্তিক যে আবিষ্কার বা বুদ্ধিভিত্তিক যে বিষয়গুলোকে তুলে ধরা, সেগুলো তিনি তুলে ধরেছেন। He writes about science, religion, and philosophy, yet he makes these topics feel personal. তিনি সায়েন্স নিয়ে লিখতেন, রিলিজন নিয়ে লিখতেন, ফিলোসফি নিয়েও লিখতেন, এবং তারপরেও তিনি এগুলোকে আবার তার পার্সোনাল ফিল অ্যাড করতেন আর কি। মেক দিস টপিকস ফিল পার্সোনাল, এগুলোকে তিনি মানে পার্সোনালি ফিল করাইতেন আর কি। বা এক কথা এগুলো এগুলো তিনি এমন ভাবে আলোচনা করতেন যে এর ভিতরে আবেগ ঢুকিয়ে দিয়ে, নিজের আবেগ ঢুকিয়ে দিয়ে একবারে এগুলোকে পার্সোনাল ফিলিংস এ পরিণত করতেন। ফর ইনস্ট্যান্স দ্য ক্যানোনাইজেশন ডান রাইট। উদাহরণস্বরূপ এই দ্য ক্যানোনাইজেশন যে কবিতা রয়েছে, এই কবিতার ভিতরে ডান যেটা বলতেছেন যে ফর গড শেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। বলতেছে যে মানে গডের দোহাই লাগে, থামো, আমাকে ভালোবাসতে দাও। আমরা অনেক সময় বলে থাকি না যে মানে আল্লাহর দোহাই লাগে, একটু থাম, আমরা এরকম বলে থাকি। তো ব্যাপারটা এখানে এইভাবে বলতে হয়। হিয়ার হি মিক্সেস দ্য রেশনাল উইথ দ্য ইমোশনাল। এখানে তিনি যৌক্তিক ব্যাপার স্যাপারগুলোকে আবেগের সাথে তুলনা করতে, মানে আবেগের সাথে মিক্সার করতেছেন। আস্কিং টু বি লেফট অ্যালোন টু লাভ, এবং তাকে তিনি অন্যদেরকে মানে অন্যদের কাছে চাচ্ছেন যে আমাকে একা থাকতে দাও এবং ভালোবাসতে দাও। ওকে। Love is both a feeling and an intellectual choice for Donne, and this balance is what Eliot praised. ডানের কাছে ভালোবাসাটা হচ্ছে একটা আবেগ, একটা অনুভূতি, এবং একই সঙ্গে একটা ইন্টেলেকচুয়াল চয়েস এবং একটা বুদ্ধিভিত্তিক বলতে পারো পছন্দের একটা ব্যাপার ডানের কাছে। এবং এই যে ব্যালেন্সটা করেন এই দুইটার ভেতরে, একটা আবেগ এবং একটা হচ্ছে তোমার বুদ্ধিভিত্তিক বিষয়, এই দুইটার ভেতরে যে ব্যালেন্স করতেছেন, এটাকেই আমাদের এলিয়ট প্রশংসা করতেছেন। Eliot pointed out that Donne could connect everyday life with big ideas.
আমাদের এলিয়ট তিনি পয়েন্ট করতেছেন যে ডান কানেক্ট করতে পারতেন আমাদের প্রতিদিনের যে সচরাচর যে জীবন সেই জীবনটাকে বড় বড় আইডিয়ার সাথে। যেমন ইন এ ভ্যালিডেশন ফরবিডিং মর্নিং, এই কবিতাটিতে ডান লিখতেছেন, এই কবিতায় ডান লিখেন যে a steep twin compasses are two, thy soul the fixed foot makes no show to move, but doth if the others do। আচ্ছা, বলতেছে যে আহ, ঠিক একটা কাটা কম্পাসের দুইটা কাটার মতো, দুইটা কাটার মতো তোমার সোলটা হচ্ছে ফিক্সড ফুট। কাটা কম্পাসের যখন আমরা বৃত্ত তৈরি করতে যাই, ওইটার একটা ওই যে খাতার সঙ্গে গেঁথে রাখতে হয়, ওইটার কথা বলতেছে। এবং একই সঙ্গে বলতেছেন যে মেক নো শো, মানে এবং এইটা কোনো মুভ করে না। যেমন তুমি বা হাজবেন্ড ওয়াইফের ভেতরে, ওয়াইফ কি সে মুভ করে না, সে বাড়িতে থাকে, এবং অন্যটা মুভ করে, এবং দিন শেষে আবার সেটা ফিরে আসে। দ্য কম্পাস হিয়ার রিপ্রেজেন্টস বোথ এ সিম্পল অবজেক্ট অ্যান্ড এ ডিপ মেটাফোর ফর দ্য কানেকশন বিটুইন টু লাভার্স। এখানে এই কম্পাসটা, এটা দুইটা কাজ করতেছে। একটা হচ্ছে এটা একটা সিম্পল অবজেক্ট হিসেবে কাজ করতেছে, আবার এটা একটা মেটাফর হিসেবে কাজ করতেছে দুইটা লাভারের ভেতরে একটা কানেকশন বিল্ড আপের জন্য। ডান্স এবিলিটি টু মুভ বিটুইন দ্য অর্ডিনারি অ্যান্ড দ্য প্রোফাউন্ড ইমপ্রেসড এলিয়ট। বলা যায় ডানের একটা সামর্থ্য ছিল যে তিনি একটা সাধারণ বিষয়ের সাথে মুভ করতে পারতেন, এবং একই সঙ্গে আবার একটা প্রোফাউন্ড বা খুব গভীর বা খুব বড় রকমের জিনিসের সাথেও তিনি এটাকে মুভ করাতে পারতেন। এবং এই বিষয়টা দেখেই আমাদের এলিয়ট ইমপ্রেসড হয়েছিল এই এবিলিটিতে। মানে একটা সাধারণ কম্পাস, সেটাকে তিনি মানে প্রেম ভালোবাসার এমন একটা অনুভূতির সাথে তিনি কানেকশন করলেন যে এটা আমরা দেখতেছি যে আরে তাই তো মিলে যাচ্ছে জানো, তাই না? তো সেটাই বলতেছে যে তিনি এই এবিলিটিটা তার ছিল, এবং এই জন্য আমাদের এলিয়ট তিনি ইমপ্রেসড হয়েছিলেন অনেক। This blending of intellectual symbols with emotions give the poem more depth and meaning। এই যে একটা ব্লেন্ডিং হলো ইন্টেলেকচুয়াল সিম্বলের উইথ ইমোশন, আবেগের সাথে, এইটাকেই, এই কবিতাটাকে অনেক বেশি ডেপথ দিয়েছে, গভীরতা দিয়েছে, এবং অনেক মিনিংফুল করে তুলেছে, অর্থপূর্ণ করে তুলেছে। এলিয়ট বিলিভড দ্যাট মডার্ন পোয়েটস ল্যাকড দিস ইউনিটি। আমাদের টিএস এলিয়ট তিনি বিশ্বাস করেন যে মডার্ন পোয়েটরা এই ইউনিটিটাই অভাব রয়েছে তাদের, তারা এই ইউনিটিটা মানে ঘটাইতে পারে না। He said that the latter periods poet started to separate thoughts from feelings। আমাদের টিএস এলিয়ট আরো বলেন যে পরবর্তী পিরিয়ডের যে কবিরা, তারা এই সেপারেট করতে শুরু করে থট এবং ফিলিংস এই দুটোকে। বাট ফর ডান দেয়ার ওয়াজ নো সেপারেশন, কিন্তু ডান যেটা করেছিলেন সেটা হচ্ছে তিনি কোনো সেপারেশন করেননি, তিনি এই দুটাকে একত্রে আহ, আমাদের সামনে তুলে ধরেছেন। হিজ ইন্টেলেক্ট অ্যান্ড ইমোশন ওয়ার্ক টুগেদার সিমলেসলি। তার যে বুদ্ধি, জ্ঞান, ইন্টেলেক্ট, এবং তার যে আবেগ, অনুভূতি, ইমোশন, এগুলো একসঙ্গে কাজ করেছে সিমলেসলি, কোনো রকমের বিরতিহীন ভাবে। হ্যাঁ, অবিরত ভাবে এগুলো কাজ করেছে, একই সাথে কাজ করেছে। দ্য পোয়েমস লাইক দ্য গুড মোরো ডান্সেস। এই যে গুড মোরো যে কবিতাটা, এই কবিতার কবি বলেছেন যে আই ওয়ান্ডার বাই মাই ট্রথ হোয়াট দাও অ্যান্ড আই ডিড টিল উই লাভ। This line expresses both a philosophical question and a deep feeling of love। বলতেছে তুমি, মানে আমি অবাক হই তুমি কি ছিলে আর আমি কি ছিলাম, এটা ভেবে আমি অবাক হই। এবং সেই সময়টা থেকে আমরা একজন আরেকজনকে ভালোবাসতাম। তো এই লাইনটাতে তিনি একই সঙ্গে একটা ফিলোসফিক্যাল কোশ্চেন করতেছেন যে আমরা কি তখন দুজন দুজনকে ভালোবাসতাম। আবার একই সঙ্গে এখানে একটা ডিপ লাভ, লাভ হচ্ছে ফুটে উঠতেছে, যে দুজনের ভিতরে ডিপ লাভ ছিল। দ্য মাইন্ড অ্যান্ড হার্ট আর ওয়ান ইন ডান্স পোয়েট্রি। ডানের পোয়েট্রির ভেতরে মন এবং হৃদয় দুটো একই। আমরা অনেক মুভি দেখি না এরকম, যে আহ, ছোটবেলা থেকে খেলার সাথী, মানে একসঙ্গে খেলা করতেছে, ওকে সমস্যা নাই, বড় হয়েছে ওকে সমস্যা নাই, কলেজে গেছে, দেখা যায় যে অন্য একটা মেয়ে হয়তোবা ছেলেটার দিকে অ্যাপ্রোচ করেছে, অথবা
মেয়েটার দিকে একটা ছেলে অ্যাপ্রোচ করেছে, এবার এখানে এর খারাপ লাগতেছে। তখন সে ফিল করতেছে যে ওকে, আমি হয়তো তাকে ভালোবাসতাম বা ভালোবাসি, এটা সে ফিল করতেছে। তো এখানে ব্যাপারটা ওইটাই যে আমরা ছোটবেলায় এত কিছু করেছি, এত খেলাধুলা করেছি, এতদিন একসঙ্গে থেকেছি। তো বা আমাদের যে ইনোসেন্সের যে বয়সটা, অ্যাডোলেসেন্ট বয়স বা তার আগের যে বয়সটা, সেই বয়সটা আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম? কবি এখানে এরকম একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। আমরা কত ইনোসেন্ট ছিলাম, কত কম বয়স আমাদের ছিল, তো তখন কি আমরা দুজন দুজনকে ভালোবাসতাম? এখন তো আমরা বুঝি যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, বাট তখন এই কোশ্চেনটা তিনি ছুড়ে দিচ্ছেন। Dunn's strength was in making this abstract feel concrete. ডানের একটা শক্তি ছিল, সেটা হচ্ছে যে তিনি অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলোকে কনক্রিটে ফিল করাতে পারতেন। মানে এই যে ভালোবাসা বা একজন আরেকজনকে ভালোবাসা, ইনোসেন্সের সময় থেকে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এবং এইটাকে তিনি কনক্রিট হিসেবে আমাদেরকে ফিল দিচ্ছেন। এটা যেন বাস্তব সত্য হিসেবে আমাদেরকে ফিল দিচ্ছেন। অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট এই বিষয়টা নিশ্চয়ই তোমাদের আইডিয়া আছে। তাও একটু বলি। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যত গুণবাচক শব্দ। আমি আরো উদাহরণ দিচ্ছি। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ওই জিনিসগুলো যেগুলো আসলে কোনো বডি নাই, শেপ নাই। হ্যাঁ, সেগুলো যেমন লাইফ, লাভ, ফেইথ, সোল, ডেথ, গড, স্পিরিট। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা অ্যাবস্ট্রাক্ট থিম। আর কনক্রিট থিম কি? যেগুলোর তোমার ইয়ে আছে, শেপ আছে। ধরো, যেমন আমার সামনে কি আছে, বই আছে, হ্যাঁ, কম্পিউটার আছে, মনিটর আছে, তারপরে ঘড়ি আছে। এগুলো সব শেপ আছে, এগুলো হচ্ছে কনক্রিট জিনিস, যেগুলো আমরা টাচ করতে পারি, ধরতে পারি। বাট অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলোকে ধরা যায় না, এগুলো শুধু ফিল করতে হয়। তো বলতেছেন যে ডানের একটা শক্তি ছিল, শক্তির জায়গা ছিল, সেটা হলো যে তিনি এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যে আমাদের সামনে যেন আমরা যেন দেখতে পাচ্ছি, ধরতে পারতেছি, এরকম একটা অবস্থায়। হিজ মেটাফিজিক্যাল কনসিপ্ট হেল্পড হিম ডু দিস। এবং তার যে মেটাফিজিক্যাল কনসিপ্ট, এটাই তাকে হেল্প করেছিল এই কাজগুলো করতে। সে হচ্ছে সে হচ্ছে এগুলো করতে পারতো আর কি। A conceit is an extended metaphor that connects two very different things. কনসিপ্টটা কি তাহলে? কনসিপ্ট হচ্ছে সিমিলি মেটাফোরের মতো, মানে এক কথা একটা মেটাফোর, এবং যেটা দুইটা ডিফারেন্ট থিংসকে তোমার বা অনেক দূরবর্তী দুইটা জিনিসের ভিতরে কানেকশন বিল্ড আপ করে। প্রসঙ্গত আমি এখানে তোমাদেরকে মনে করিয়ে দিই, তোমরা জানো তারপর মনে করিয়ে দিই। সেটা হচ্ছে সিমিলি, ওইখানে ডিরেক্ট তুলনা করা হয় লাইক অ্যাজ এই শব্দগুলো দিয়ে। মেটাফোর যেখানে ইনডিরেক্টলি তুলনা করা হয়, যেখানে লাইক অ্যাজ থাকে না কিন্তু তুলনা করা হচ্ছে। যেমন তোমাকে হয়তো কেউ বললো যে আরে তুমি তো শেক্সপিয়ারের মতো কবিতা লেখো, এই যে মতো বলে দিচ্ছে মানে লাইক, তখন এটা সিমিলি। বাট যদি বলে যে আরে তুমি তো শেক্সপিয়ার, হ্যাঁ, মানে এটা তখন হচ্ছে বলে দিল, মানে তোমার কবিতা দেখে বলে দিল তুমি শেক্সপিয়ার। তো এটাও একটা কম্প্যারিজন, কিন্তু এটা ইমপ্লাইডলি এই দুইটার ভেতরে, তোমাকে এবং এই শেক্সপিয়ারের ভেতরে একটা কম্প্যারিজন করা হলো, এবং এটা হচ্ছে মেটাফোর। বাট যদি ডিফারেন্ট দুইটা জিনিসের ভেতরে তুলনা করে এবং দুইটা জিনিসের একবার রাত দিন বা বলে না তেলে জলে পার্থক্য, তখন ধরো এটা হচ্ছে তোমার ওই কনসেপ্ট। যেমন ধরো, ওই যে আমরা গুড মর্নিং কবিতার কথাই বলি, গুড মর্নিং কবিতায় সেভেন স্লিপার্স ডেন ঘুমিয়ে থাকলে তাদেরকে যেরকম ইনোসেন্ট দেখাতো, সেইটার সাথে আমাদের লাভাররা তাদের আহ, তারা যখন তাদের ভালোবাসা সম্পর্কে ছিল না, কনসাস ছিল না, সেই সময়টাতে তাদের যে ইনোসেন্স ছিল, সেই ইনোসেন্সের সাথে সেভেন স্লিপার জেনের ঘুমিয়ে থাকা অবস্থার ইনোসেন্সের কথা আহ, তিনি বলতেছেন, এই দুইটা তুলনা করছেন। তো এটা কমপ্লিট দুইটা ডিফারেন্ট জিনিসের ভেতরে এই ইয়েটা করা হয়, এবং এটা হচ্ছে, এটাও একটা মেটাফর। Eliot praised how Donne used this concept to bring together the intellectual and the emotional ideas দিয়ে দিই। এলিয়ট তিনি প্রশংসা করছেন এটা বলে যে ডান এবং মানে ডান যে কত সুন্দরভাবে তিনি কনসিপ্ট গুলো ব্যবহার করেছেন ইন্টেলেকচুয়াল এবং ইমোশনাল আইডিয়া গুলোকে একত্রিত করার ক্ষেত্রে, এই ব্যাপারটাকে তিনি প্রশংসা করেছেন। ইন দ্য ফ্লি, ফ্লি নামক যে কবিতাটা রয়েছে, সেখানে ডান কম্পেয়ার্স এ ফ্লি টু দ্য ইউনিয়ন অফ টু লাভার্স। একটা ফ্লিকে তিনি দুইটা লাভারের যে ইউনিয়ন, দুইটা লাভারের যে একত্রিত হওয়া, সেটার সাথে তিনি তুলনা করছেন এই ফ্লিকে।
ফ্লি হচ্ছে তোমার এক ধরনের আহ কি বলে, মাছি। এক ধরনের মাছি, সে মাছিকে তিনি তুলনা করতেছেন। তিনি বলতেছেন দিস ফ্লি ইজ ইউ অ্যান্ড আই। বলছে এই মাছি হচ্ছে তুমি এবং আমি। অ্যান্ড দিস আওয়ার ম্যারেজ বেড, এবং এটা হচ্ছে আমার বিয়ের আহ, বিছানা। অ্যান্ড ম্যারেজ টেম্পল ইজ, এবং এটাই হচ্ছে আমাদের ম্যারেজ টেম্পল। ম্যারেজ টেম্পল বলতে হচ্ছে এটা একটা মিনিং আছে, যেটা হচ্ছে যে বাসর ঘর, সেটা হচ্ছে ম্যারেজ টেম্পল। তো এই কবিতা আমার পড়া নাই, তবে এখানে আমি যতটুকু বুঝতে পারতেছি ওই বাসর ঘরকেই বোঝাচ্ছে, বা তাদের প্রথম রাত্রি যাপনের যে জায়গা সেটার কথা বলা হচ্ছে। The flea becomes a symbol of both physical closeness and the intellectual idea of unity. এখানে এই ফ্লিটা মূলত আহ, তোমার একটা সিম্বলে পরিণত হচ্ছে, ফিজিক্যাল ক্লোজনেসের সিম্বল এবং একই সঙ্গে ইন্টেলেকচুয়াল আইডিয়ার সিম্বল। Eliot thought that this ability made dance poetry unique. এলিয়ট মনে করতেন এই যে এবিলিটিটা, তার যে এই যে দুইটা জিনিসকে মিক্সচার করার যে এবিলিটি, ইন্টেলেকচুয়াল থট এবং সেন্সেশনাল ফিলিং, এইটা তার একটা ইউনিক কোয়ালিটি, একটা দুর্লভ কোয়ালিটি যেটা আর কারোর মধ্যে নাই। ডান ডিডন্ট ইউজ ডান ডিডন্ট জাস্ট রাইট অ্যাবাউট ফিলিংস অর থটস। ডান যে শুধুমাত্র তোমার ফিলিংস এন্ড থট নিয়ে তিনি লিখেছেন তাও নয়, বরং তিনি কি করেছেন, he wrote about how they come together in the human experience। এবং তিনি বরং লিখেছেন যে তারা কিভাবে হিউম্যান এক্সপিরিয়েন্সে, মানুষের অভিজ্ঞতায় একত্রিত হতে পারে, সেটাও তিনি লিখেছেন। শুধুমাত্র ফিলিংস এবং থটকে তিনি লিখে চলে গেছেন তাই না, বরং তিনি দেখিয়েছেন যে কিভাবে এই দুইটা জিনিসকে মানুষের লাইফে একত্রিত করা যায়। His poems are complex because they reflect the complexity of life. তার কবিতাগুলো জটিল কারণ তার কবিতাগুলো মানুষের জীবনের যে জটিলতা, কমপ্লেক্সিটি, সেগুলোকেই প্রতিফলিত করে। ইয়েট দে আর অলসো সিম্পল বিকজ দে স্পিক টু বেসিক হিউম্যান ট্রুথস। এবং একই সঙ্গে তারপরেও এগুলো আবার হচ্ছে তোমার হচ্ছে সিম্পল কারণ এই তার কবিতাগুলো বেসিক হিউম্যান যে ট্রুথ সেগুলোর বিষয়ে কথা বলে থাকে। দিস ব্যালেন্স ইজ হোয়াট এলিয়ট অ্যাডমায়ার্ড মোস্ট ইন ডান্স ওয়ার্ক। এই ব্যালেন্সটা হচ্ছে ওইটা যেটা এলিয়টের এলিয়ট প্রশংসা করেছেন ডান্সের ওয়ার্কের ভেতরে। তাহলে এখানে বলতেছেন যে এলিয়টের যে থট, এলিয়ট মনে করেন যে ডানের যে এবিলিটিটা, এই সেন্সেশনাল এবং ক্যাপাবিলিটি, যে ইন্টেলেকচুয়াল থটস কে ব্লেন্ডিং করার যে ক্যাপাবিলিটি, এটা একটু ইউনিক। এটা বলতে পারো যে অদ্বিতীয়, তুলনাহীন বা অনন্য। ইন শর্ট, টি.এস. এলিয়ট praised জর্ডান ফর হিজ রেয়ার ability টু ইউনাইট থটস অ্যান্ড ফিলিংস। সংক্ষেপে আমাদের টি.এস. এলিয়ট জর্ডানের যে একটা দুর্লভ সামর্থ্য, থট এবং ফিলিংকে তিনি একত্রিত করতে পারেন কবিতার ভেতরে, এটাকে টি.এস. এলিয়ট প্রশংসা করেছেন। ডান্স পোয়েট্রি এক্সপ্লোরস কমপ্লেক্স আইডিয়াস বাট অলওয়েজ কানেক্টস দেম ইন টু হিউম্যান ইমোশন। ডান্স পোয়েট্রি সবসময়ের জন্য জটিল যে আইডিয়াগুলি, জটিল যে থিমগুলি বা টপিকগুলি, সেগুলোকে এক্সপ্লোর করেছে, তুলে এনেছে। অ্যান্ড অলওয়েজ কানেক্ট দেম টু হিউম্যান ইমোশন, এবং সবসময়ের জন্য সেগুলোর সাথে মানুষের যে আবেগ অনুভূতি, সেগুলোর একটা কানেক্ট করেছেন, একটা সংযোগ করেছেন। থ্রু মেটাফোরস, মেটাফোরের মাধ্যমে, অ্যান্ড কনসিট এবং কনসিটের মাধ্যমে, ডান মেড ইন্টেলেকচুয়াল টপিকস ফিল পার্সোনাল অ্যান্ড রিলেটেবল। বলা হচ্ছে মেটাফোরের মাধ্যমে এবং কনসিটের মাধ্যমে ডান হচ্ছে কি করেছেন, তিনি ইন্টেলেকচুয়াল যে টপিক গুলো রয়েছে সেগুলোকে পার্সোনাল করে তুলেছেন, এবং একই সঙ্গে আমাদের পার্সোনাল লাইফের যে বিভিন্ন ঘটনা রয়েছে সেগুলোর সাথে রিলেটেবল করেছেন, সেগুলোর সাথে সম্পর্কযুক্ত হিসাবে দেখিয়েছেন। এলিয়ট বিলিভড দিস কম্বিনেশন অফ দ্য মাইন্ড অ্যান্ড হার্ট ওয়াজ সামথিং মডার্ন পোয়েট্রি ল্যাকড। এলিয়ট বিশ্বাস করতেন যে এই যে মাইন্ড এবং মনের যে একটা কানেকশন, এই কানেকশনটা মডার্ন পোয়েট্রি গুলোর ভেতরে অভাব রয়েছে, মডার্ন পোয়েট্রির ভিতরে এটা থাকে না।
Dance work remain powerful because it speaks to both our intellect and our emotions in equal measure. ডানের কাজগুলি, ডানের রাইটিং গুলি, এগুলা এখনো অনেক পাওয়ারফুল রয়েছে, কারণ এগুলো আমাদের জ্ঞানের কথা বলে এবং একই সঙ্গে আমাদের আবেগের কথাগুলোও বলে সমানভাবে। আচ্ছা, দেখো প্রশ্নটা কত ছোট, তাই না? ছোট এবং কত ইজি। বাট এই নিচের প্রশ্নটা পড়লেই বুঝবা যে প্রশ্নটা কত জটিল। আমরা আরো জটিল ভাবে এটাকে আলোচনা করতে পারি। এখানে যেমন আমরা কিছু পয়েন্ট আউট করতে পারি যে রিজন ফর ডান্স রিভাইভাল ইন দ্য মডার্ন এজ। হ্যাঁ, মডার্ন এজে কেন ডান এর রাইটিং গুলো আবার ফিরে আসলো, বা ডান ডান কেন আবার পুনরুজ্জীবিত হলো আর কি। দ্য ইনফ্লুয়েন্স অফ ডান অ্যান্ড দ্য মডার্ন পোয়েট, এখানে ডান এবং মডার্ন পোয়েটদের যে প্রভাব সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। এলিয়ট এস্টিমেটস ডান হাইলি, এলিয়ট ডানকে অনেক মানে বড় করে দেখেছেন। তারপরে ডান্স আইডিয়া অফ মডার্নিটি, ডানের যে আইডিয়া অফ মডার্নিটি সেটা এখানে আলোচনা করা যেতে পারে। তো এগুলো আমি গতবার দিয়েছিলাম, এবার তোমাদের জন্য ইজি করার জন্য আরেকটা করলাম, নইলে এটাই দিতাম। এটা দেইনি কারণ এটা কঠিন আছে একটু। তো তারপরেও আমরা তোমাদের, আমি বিশ্বাস করি সবসময়ের জন্য প্রত্যেকটা ব্যাচেই কিছু অ্যাডভান্স স্টুডেন্ট থাকে যারা চায় যে আরো কিছু দেন, আরো কিছু দেন, হ্যাঁ আমরা পড়তে চাই, নোট করতে চাই। তো তাদের জন্য নিচেরটা উপরেরটা দুইটা মিলে একটা তোমরা নিজেদের মতো করবা। আবার কিছু স্টুডেন্ট থাকে মিডিওকে, হ্যাঁ তারা বলে যে যেটাই হোক একটা পাইলেই হলো। তো তারা যেটা যে কোনো একটা পড়তে পারো, আর যারা মনে করে যে না আমি একটু কম পড়বো, একটু সহজ পড়তে চাই, তো তারাই ওপরেরটা পড়ার চেষ্টা করো। তাহলে একটা ভালো আইডিয়া পাবা, এবং উপরেরটা এইটুকু লিখলেও একটা ভালো মার্কস পাবা। আর ফোর্থ ইয়ারে ভালো স্যার একটা মার্কস। কোয়েশ্চেন ছিল। হুম, বলো। স্যার, টিএস এলিটের এই মেটাফিজিক্যাল পোয়েটস এই বইটাতে শুধু তো মেটাফিজিক্যাল পোয়েটস বলতে কি শুধু ডানকে বুঝিয়েছে নাকি মানে টোটাল সবাইকে নিয়ে কথা বলছে? সবাইকে নিয়ে মন্তব্য করেছেন, অনেককে নিয়ে মন্তব্য করেছেন, কিন্তু এখানে তিনি বেসিকলি মানে ডান যেহেতু, ডানেরটা বেশি। হ্যাঁ ডান যেহেতু এদের ভিতরে সবচেয়ে তোমার সেলিব্রেটেড, যার জন্য তাকে বেশি ইয়ে করেছেন। যেমন ওই যে আব্রাহাম কাউলি আছে, আব্রাহাম কাউলি তো ডানেরও আগে। যাকে নিয়ে কথা বলেছেন হচ্ছে ডক্টর জনসন। তো এখানে তার কথাও নিয়ে আসছেন, কিন্তু অত ম্যাসিভলি নিয়ে আসেননি। কারণ এদের মধ্যে ফাইনেস্ট পোয়েট হচ্ছে জন ডান, যার জন্য জন ডানকে, এবং এরপরে যেমন অ্যান্ড্রু মার্ভেল, জর্জ হারবার্ট, আরো যারা রয়েছে তারা হচ্ছে ডানের ফলোয়ার। তো এই জন্য এখানে জন ডানকে নিয়ে তিনি কথা বলেছেন। আমরা কি আপনার অ্যান্ড্রু মার্বেল, জর্জ হারবার্ট এদের কোনো কবিতার লাইন মানে অ্যাড করতে পারবো কিনা হ্যাঁ এটার হ্যাঁ ভিতর, পারবা। হ্যাঁ বা পারবা, এদের কিন্তু এখানে লেখা? আরেকটা কাহিনী আছে। প্রশ্নটা বলতেছি দেখো যে ডানের ক্যাপাবিলিটি নিয়ে তিনি কথা বলতে বলেছেন এই প্রশ্নে। তো তখন সেখানে আমাদের ডানগুলো নিয়ে আমরা কথা বলবো। আবার এই যে আরো আরো যে কিছু প্রশ্ন আছে আমাদের যে সাজেশনে যাই, এই এই জায়গাগুলোতে আমরা করতে পারবো। যেমন ডিস্টিংগুইশ, এটা না, এটা হচ্ছে সিমিলারিটি মডার্ন পোয়েটস অ্যান্ড মেটাফিজিক্যাল পোয়েটস, এই জায়গায় আমরা অন্য কবিতা, অন্য যে মেটাফিজিক্যাল পোয়েট আছে তাদের কথাগুলো নিয়ে আসতে পারবো। আবার এই যে এইখানে এইখানে হয়তো কিছুটা নিয়ে আসা যাইতে পারে, কিন্তু এখানে শুধু ডানেরটাই চাইছে, হ্যাঁ তাহলে আমরা অন্য কিছু নিয়ে আসবো না, যেহেতু চাচ্ছে ডানেরটা সেটা। আচ্ছা, আর আমি এইটার নোট দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা আজকের ক্লাসটা একটু ছোট হোক। আহ আমিও চাই, কারণ আমি আজকে সারাদিন ঘুরে বেড়াইছি। হুম। ওই কি মনে হলো সকালে উঠে, এর আগে একদিন মেসেজ আসছে যে আমি গত প্রায় 1.5 বছর আগে একটা মোটরসাইকেল কিনছি, এই 1.5 বছর ধরে কাগজপাতি করার জন্য আমি ঘুরতেছি। হ্যাঁ, কিন্তু আজও কাগজপাতি আমি এখনো ক্লিয়ার করতে পারিনি, দেয় না, খালি ঘুরায়। তো আজকে সর্বশেষ কয়েকদিন আগে একটা মেসেজ আসছে যে নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড হয়ে গেছে, নিয়ে যান। গেছি, বলে যে হয়নি। তাহলে মেসেজ দিলেন কেন, হয়রানি করলেন কেন? পরে কি একটা সিল মেরে দেওয়া, দেখি 3 মাস পরে আবার ডেট দিয়েছে, এই ডিসেম্বরে। তো পরে ওখান থেকে বের হয়ে এত রাগ মানে রাগ ধরলো। তো পরে ওখান থেকে আমি এক জায়গায় ঘুরতে বেড়াইতে চলে গেছিলাম, ওখান থেকেই সন্ধ্যার সময় আসতে। তো এটা নিয়ে একটু ক্লান্ত আমি, তো এই জন্য একটাই, এই ছোট একটাই পড়াই। আর এইটার নোট দিয়ে দিচ্ছি, এটারও আমি নোটটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি ওদেরকে বলে আসলাম যে কেন আসলে মানুষ কাগজ মানে মোটরসাইকেল কিনে কেন কাগজপাতি করে না, এটা বুঝলাম আর কি।
প্রথমে মোটামুটি প্রায় 3-4 মাস লাগাইছে ইয়ে থেকে, শোরুম থেকে। তা আমি আমি একবার ব্র্যান্ড নিউ মোটরসাইকেল কিনছি, শোরুম থেকে 3-4 মাস কাগজপাতি দেয় না, দিল। এরপরে টাকা পয়সা জমা দিলাম, এরপরে আবার 3 মাস না 4 মাস পরের একটা ডেট, গেলাম। এরপরে যে কি কি করতেছে, আচ্ছা এটা আমরা পড়েছি। আচ্ছা এই যে এইখানেও আমি একটা সহজ এই যে প্রশ্ন অ্যাড করেছি, এটা তোমাদেরকে দিয়ে দেবো আজকে। এই যে ওপরের এটা একটু সহজ আছে, এটা দেখো। আর নিচেরটা গতদিনে পড়িয়েছিলাম, এটা একটু কঠিন। আরেকটা হচ্ছে এই যে এটা, এটা আমি দিয়ে দেবো। এটা এটা ইজি আছে, ছোট। এটা ছোট প্রশ্ন তো, ওই জন্য লাস্টে রেখেছি। এগুলো অনেক সময় হয় কি যে প্রশ্ন যদি কঠিন করে তখন এগুলো দিয়ে দেয়। এগুলো বেসিকলি তোমার ওই শর্ট কোশ্চেনে আসার মতো কোশ্চেন, কিন্তু ঠাস করে দেখা যাচ্ছে দিয়ে দিল। তো তখন আমাদেরকে এটা যাতে একটু আমরা লিখতে পারি, এই আইডিয়াগুলোকে বেশি বড়ই বড়ই করা যায় না, বেশি বড় করতে গেলেই উল্টাপাল্টা কথা আসবে। তো এই জন্য আমরা এটাকে এই ছোট করেই করা আছে, তোমরা এই ছোট করেই লিখবা যদি কখনো কঠিন হয়। আর কঠিন যদি না হয় তাহলে এটা না এসে আসবে হচ্ছে এই যে আমরা স্টার যেগুলো দিয়েছি এগুলোর ভেতর থেকে আসবে, এই যে এগুলোর ভেতর থেকে আসবে ইনশাল্লাহ। আর এই এই পার্ট থেকে আবার 2টা কোশ্চেন আসার সম্ভাবনা আছে, কারণ গতবারে মনে হয় একটা বা হয়তো বা আসেইনি, এরকম হয়েছে। সিলভিয়া প্লাথ, ওইটা তো ওই পার্টের একবারে পুরোটাই দিয়ে দিয়েছি। আমি আসলে ওইভাবে স্পেসিফিক দেইনি শর্ট কোশ্চেন গুলো পুরো পার্টের পুরোটাই দিয়েছি। যেমন ধরো এখানে যদি যাই, সিলভিয়া প্লাথ এটা কোন ইয়েতে আছে, 20th পোয়েট্রি। আচ্ছা এই যে এই পার্টটা ডাব্লিউ বি এস, এলিয়ট, থমাস, সিলভিয়া প্লাথ সবার গুলো একসঙ্গে দেয়া আছে। তুমি এই পার্টের নাম লিখে সার্চ করো, পেয়ে যাবা যায় শর্ট কোশ্চেন অফ 20th পোয়েট্রি, তাহলে সব পেয়ে যাবা। স্যার দিছিলাম, পরে পাই নাই হয় সেজন্য। না, দাঁড়াও আমি আবার দিচ্ছি, এখনই দিচ্ছি। এগুলো হোয়াটসঅ্যাপে দেই। এই যে শর্ট, সিলভিয়া প্লাথেরটাও এখানে আছে। ওকে, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আবার আমাদের ক্লাস হবে রবিবারে। আর তোমরাও পড়াশোনা শুরু করে দাও, অলরেডি যেমন ফার্স্ট ইয়ারের ডেট দিয়ে দিয়েছে, মানে তোমাদেরটা ওই মে মাসে গিয়ে পরীক্ষা হবে। তো পড়াশোনা শুরু করে দাও, হিউজ পড়াশোনা এবছর, যেহেতু শেষবার। স্যার এটাতে না, এটাতে ডব্লিউবি ইয়ার সেটটা আছে যে, এখন আমি ওপেন করছি। তাই দাঁড়াও তো দেখি তাহলে। শুধুমাত্র ডাব্লিউবি এর সেটটা আছে? না এই যে আছে, এখন যেটা দিলাম সেটা দেখো, এই যে আছে। মানে হয় কি যে আমি প্রথমবার যেটা ক্লাস নিই, হয়তো প্রথমে একটা কবির উপরে পড়ালাম, ওইটাই দিয়ে দিই। পরে আবার ওইটার সাথে আরেকটা অ্যাড করি, করে ওইটাও দেই, যাতে করে পড়ার সুবিধা হয়। ফাইনালি যেটা দেই সেটার ভেতরে সব থাকে। তো আজকে যেটা দিলাম এটা এটা ওপেন করো, এটার মধ্যে পেয়ে যাবা। আচ্ছা। মানে বুড়ো হয়ে গেছি তো এখন, আসলে অত বসিয়ে কাজ করতে পারি না, এই হলো অবস্থা। তোমরা যেভাবে চিন্তা করো তোমাদের সাথে হয়তো অতটা মিলে না এখন আর। ওকে, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।